আকবর নামে একজন রিকশাওয়ালা ছিলেন, গান গাইতেন। তো ইত্যাদি অনুষ্ঠানে হানিফ সংকেত একবার তাকে সুযোগ করে দিলেন এবং সেই সুযোগে আকবর দেশব্যাপী ব্যাপক পরিচিত হয়ে গেলেন। পরিচিত হয়ে যাওয়ার সাথে সাথে যেটা হলো, তার প্রচুর গানের প্রোগ্রাম আসতে থাকলো। তিনি একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করতে পারলেন। রিক্সা চালকের পেশা বাদ দিয়ে তিনি গান গাওয়া শুরু করলেন এবং লক্ষ লক্ষ টাকা তখন তিনি রোজগার করতে থাকলেন। এই আকবরের এখন কি অবস্থা কি আপনি জানেন? আকবর এখন পঙ্গু, লিটারালি ভিক্ষা করে চলেন। কিন্তু যতদিন আকবর গায়ক হিসাবে ছিলেন, তার অবস্থা এমন দাঁড়িয়েছিল, তিনি যে লক্ষ লক্ষ টাকা অর্জন করেছিলেন, রোজগার করছিলেন, সেই টাকাটা তিনি বেহিসাবি বেসুমার খরচ করা শুরু করলেন এবং প্রায় সময় তিনি বিয়ে করতেন। বিয়ে করার শখ হলো, তার ভাবছিল যে বাকি জীবনটা বোধহয় তার এইরকমই কেটে যাবে। শুধু আকবরের কথা বলি না, বলি আপনাদের মনে আছে নোলক বাবু, আমাদের একটা কম্পিটিটিভ গানের অনুষ্ঠানে তিনি বেরিয়ে এসেছিলেন। দরিদ্র ঘরের সন্তান ছিলেন এবং তারও একই অবস্থা হয়েছিল। ভেবেছিলেন যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি রোজগার করছেন, যে জনপ্রিয়তা তার আছে, সেটা তার সারা জীবন থাকবে। থাকেনি, তিনিও এখন খুব দরিদ্র অবস্থায় আছেন। এই নোলক বাবু বা এই রিক্সা চালক আকবরের পরিণতি দেখে আমাদের অনেকেরই অনেক কিছু শেখার আছে, কিন্তু আমরা সেটা শিখি না। এটা হচ্ছে আমাদের বর্তমানে যারা উপদেষ্টা আছেন, ছাত্র উপদেষ্টা বিশেষ করে, তাদেরও একটা ভাব হচ্ছে যে বাকি জীবন তারা একইভাবে কাটাবেন, তারা একই প্রভাব নিয়ে থাকবেন, তাদেরকে পুলিশ স্যালুট করতে থাকবে, লোকজন ভয় পেতে থাকবে এবং বদলি করা, প্রশাসনের এইখানে ওখানে এটা ওইটা করা, ধমক ধামক দেওয়া, মিডিয়া দখল করা, এই সব কিছু করতে থাকবেন তারা সারা জীবন। আগামীতে তারা যে আরেকজন রিক্সা চালক আকবর বা নোলক বাবুর পরিণতি বরণ করবেন, এই অবশ্যম্ভাবী জিনিসটা তারা বুঝতে পারছেন না। রিক্সা চালক আকবর অথবা নোলক বাবুদের মতো যারা আছেন, হঠাৎ করে মিডিয়া দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে উঠে আরোপিত জনপ্রিয়তা, আরোপিত প্রভাব প্রতিপত্তি তৈরি করেন, তাদেরকে আসলে সঠিকভাবে গাইডেন্স দেওয়া দরকার। তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার যে তারা যে কাজটি করছেন সেটা সব সময় তাদের জন্য লাভবান হবে না। সেই চেষ্টাটাই করছিল বিএনপি। বিএনপি দায়িত্বশীল আচরণ করছিল এবং তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি একজন কি বলা যায় সিনিয়র রাজনীতিবিদ এই দেশের এবং একটা সবচেয়ে বড় দলের মহাসচিব, তিনি কিছু কথা বলেছিলেন যেগুলোর মধ্যে যৌক্তিকতা ছিল। তিনি কেউ বিবিসির একটা সাক্ষাৎকারে বেশ ক্যাজুয়ালি কিছু কথা বলেছিলেন, কিন্তু আমাদের ছাত্র উপদেষ্টারা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। তাদের মধ্যে যে নাহিদ ইসলাম, সবচাইতে যাকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সবচাইতেও বলবো না, শুধু একমাত্র প্রাজ্ঞ উপদেষ্টা যার একটু সেন্স আছে বলে আমার মনে হয় ছাত্র উপদেষ্টাদের মধ্যে বা এই ছাত্র সমন্বয়কদের মধ্যে, তিনি একটা দীর্ঘ ফেসবুক পোস্ট করলেন প্রথমে এবং পরবর্তীতে বিবিসিতে সাক্ষাৎকারও দিয়েছেন। তার এই ফেসবুক পোস্টের কথাটা আবার সার্জিস আলম সেটাকে কি বলে শেয়ার করে বলেছেন, আগামী 7 দিন 3 বার করে যাতে আমরা সকলে মিলে এই পোস্টটা পড়ি। তো আমি 7 দিনে 3 বার 21 বার পড়তেছিলাম এবং আমার দর্শকদের ধারণা তারা অনেকেই পড়ছিলেন। আপনাদের মুখস্থ হয়ে গেছে কিনা জানি না, 7 দিনে 3 বার করে পড়লে এইটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা মুখস্থ হোক বা না হোক, তাদেরকে বুঝতে হবে যে তারা বিএনপির সাথে যে ফাইট টেক ওভার করছেন সেটা তারা আসলে শেষ পর্যন্ত জিততে পারবেন না। কেন জিততে পারবেন না? বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এই 3টা দল বিশেষ করে, এবং কমিউনিস্ট পার্টি, এই 4টা দল এবং আরো কিছু ছোটখাটো দল আছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতি প্র্যাকটিস করে এবং তাদের সাংগঠনিক একটা স্ট্রাকচার তৈরি করে তারা এই পর্যায়ে এসেছে। তারা তাদের অভিজ্ঞতা থেকে, তাদের প্রাজ্ঞতা থেকে অনেক কিছু করে, অনেক ভুল ত্রুটি করে, যেহেতু অনেক কাজ করে, প্রচুর ভুল ত্রুটি করে, কিন্তু শেষ পর্যন্ত তারা বেসিক কিছু জায়গায় যে স্ট্রেংথ দেখাতে পারে, এই স্ট্রেংথ আসলে একটা নতুন দল এবং বিশেষ করে এই ধরনের হুশ করে গজিয়ে ওঠা পরিস্থিতিতে তারা, আমাদের যে ছাত্র উপদেষ্টারা আছেন, তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জানাক জাতীয় নাগরিক কমিটি, তারা যেভাবে করতে চাচ্ছেন তারা সেটা সম্ভব হবে না। আপনারা দেখবেন নাহিদ ইসলাম আসলে কি বলেছেন। নাহিদ ইসলাম বিএনপিকে অভিযুক্ত করেছেন যে ছাত্ররা যা করতে চাচ্ছে সেটা বিএনপি অনেক ক্ষেত্রে করতে দিচ্ছে না। প্রথমটা এসেছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে, যেটা বিএনপি সরাসরি তাদের সমর্থন প্রত্যাহার করেছে এবং যার কারণে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এখনো প্রেসিডেন্ট পদে আছেন। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে সাংবিধানিক শূন্যতা তৈরি হতো, সেটা কিভাবে ফিল আপ করা হবে তার কোনো গাইডেন্স নাই। এই জিনিসটা নাহিদ ইসলাম এবং আমাদের সমন্বয়কদের পছন্দ হয় নাই। রাষ্ট্র কোনো খেলাধুলার বিষয় না। রাষ্ট্র আপনি সকালে ঘুম থেকে উঠে মনে হলো আয় তোরা রাজুতে আয় বলে আপনি সবকিছু পাল্টে ফেলবেন, সেই ম্যান্ডেট আসলে আপনাদের নাই।
আপনাদের যে ম্যান্ডেটটা তৈরি হয়েছে এটা ঘটনাচক্রে তৈরি করা ম্যান্ডেট। 3 তারিখের আগ পর্যন্ত আপনারা কোটা আন্দোলনে ছিলেন, আপনাদের নিজেদের চাকুরি বাঁচানোর আন্দোলনে ছিলেন। এর মধ্যে যেটা হয়েছে, তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকারের অধৈর্যতা এবং পরিস্থিতি হ্যান্ডেল করার মিসম্যানেজমেন্টের কারণে, তাদের উগ্র আচরণের কারণে, তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে, তাদের গরিমা, তাদের ইগোর কারণে পরিস্থিতি এতই জটিল হয় এবং রাজপথে শত শত মানুষ মারা যেতে থাকে। তখন একটা পয়েন্ট অফ নো রিটার্ন তৈরি হয়। কিন্তু সেই পয়েন্ট অফ নো রিটার্নের কারণে এমন না যে আপনারা এটাকে বিপ্লব তৈরি করে ফেলেছেন বা আপনাদের প্রতি গণ আস্থা ছিল, এরকম কিছু না। আপনাদের সবাইকে আসলে আমরা চিন্তাও না, সাধারণ মানুষজন চিন্তাও না। সেটা হচ্ছে অনেকটাই এই রিক্সা চালক আকবর বা নোলক বাবুদের মতো হুশ করে গজিয়ে ওঠা শিল্পীদের মতোই আপনাদের এই হঠাৎ জনপ্রিয়তা তৈরি হয়েছে। সেটাকে দিয়ে যদি আপনারা মনে করেন এই রাষ্ট্র ভেঙে চুরে চুরমার করে ফেলবেন, আমার কাছে মনে হয় এটা আপনারা বোকার স্বর্গে বাস করছেন। দ্বিতীয় যে অভিযোগটা বিএনপির প্রতি করেছেন আমাদের যারা, যে শুধুমাত্র প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর বিষয় নয়, দ্বিতীয় প্রশ্নটা তারা করেছেন যে আরো অনেকগুলো সংস্কারের বিষয়ে, যেমন ধরেন সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন। সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার বা সংবিধান ছিঁড়ে ফেলে দেওয়ার ম্যান্ডেট আপনাদেরকে কেউ কখনোই দেয় নাই। আপনারা সেটা করতে চাচ্ছেন এবং বিএনপি খুব যৌক্তিকভাবেই বলেছে। এবং এখন দেখা যাচ্ছে সংবিধান সংস্কার কমিটি কিছু পরিবর্তনের সুপারিশ করেছে, হুইচ ইজ নর্মাল। একটা সংবিধানে অনেক ধরনের পরিবর্তন সময়ের সাথে সাথে হতে পারে। আপনারা মুক্তিযুদ্ধকে গুড়িয়ে ফেলতে চাচ্ছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চাচ্ছেন। বিএনপি এই জিনিসটা তো করতে দিবে না, মানে কোনো সুস্থ রাজনৈতিক দলই সেই কাজটা করতে দিবে না। বিএনপি খুব যৌক্তিকভাবে বলেছে এবং তারা খুব ফার্মলি বলেছে। এবং এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা খুব ভালো ইঙ্গিত দিয়েছেন যে মনে হয় কেউ কেউ ৭১কে মুছে ফেলতে চান। সেই কেউ কেউ কারা আমরা জানি। সেই কেউ কেউটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির যে পৃষ্ঠপোষক সংগঠন জামাতে ইসলাম, যাদের সুতায় আপনারা নাচছেন, যাদের অঙ্গুলি হলনে আপনাদের উঠা বসা, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা নেমেছেন। তো এই সব কিছু মিলিয়ে হঠাৎ করে আপনারা বিএনপিকে বলছেন যে বিএনপি 111 আনতে চাচ্ছে। আমি কোনোভাবেই বুঝতে পারলাম না বিএনপি কিভাবে 111 আসতে যাচ্ছে। নাহিদ ইসলাম বলছেন যে ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে তারা সরকার গঠন করে ফেললেন, এটা 111-এর একটা লক্ষণ বা কিছু। মোটেও তা নয়। দেশের প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে চলে গিয়েছেন, একটা সকল এমপিরা অলমোস্ট গা ঢাকা দিয়েছে, পালিয়ে যাচ্ছে, এই যে একটা রাজনৈতিক সংকট এবং শূন্যতা তৈরি হয়েছিল, তখন আসলে সেনাবাহিনী ছাড়া আর কারো পক্ষে এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার কোনো সক্ষমতা ছিল না। কারণ যৌক্তিক হতো যদি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু একটা উদ্যোগ নিতেন, যেটা বিশ্বাসযোগ্য হতো না। কারণ শাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের কর্মী ছিলেন তিনি, তার সেই বিশ্বাসযোগ্যতা জায়গাটা তখন ছিল না। সেনাপ্রধান তখন খুব স্বাভাবিকভাবে বড় বড় রাজনৈতিক দলগুলোকে ওখানে নিয়ে গেছেন। বিশেষ করে বড় স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি এবং জামাতে ইসলাম, তাদেরকে নিয়ে গেছেন। বামপন্থীদের মধ্যে থেকে কিছুদের নিয়ে গিয়েছেন। তারপরে না ডান না বাম যেটা তরুণ সংগঠনগুলো এসেছে, জুনায়েদ সাকিরা, তাদেরকে ডেকে নিয়ে গেছেন। সেই সময় আপনারা যান নাই এবং আপনারা বলছেন যে তারা ওইখানে গিয়ে একটা সামরিক কু বা 111 টাইপের কিছু করতে চেয়েছিলেন, যেটা মোটেও তাদের তৎকালীন অবস্থার উপর সুবিচার করা হয় না। কারণ তারা তো ইচ্ছা করে সেনাবাহিনীর কাছে যান নাই, তারা ইচ্ছা করে ক্যান্টনমেন্টে ঢুকে বৈঠক করতে যান নাই। সেনাপ্রধান তাদেরকে ডেকেছেন এবং পরবর্তীতে একটা সমাধান এখানে এসেছে। কিন্তু আপনারা এখন এই জিনিসগুলোকে টেনে বলছেন যে বিভিন্ন পদে বিএনপি সমর্থিত লোকজন আছে। কিভাবে আছে? আপনারা অ্যাটর্নি জেনারেলের নাম বলেছেন, তারপরে তখনকার যে আইজিপিকে দেওয়া হয়েছিল তার কথা বলেছেন যে এরা বিএনপি সমর্থিত লোকজন। হতেই পারে। আপনারা বলতে ভুলে গিয়েছেন ট্রাইব্যুনালের প্রধান আপনারা করেছেন তাজুল ইসলামকে, যিনি বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের উকিল ছিলেন। সকল রাজাকারের বিচার আটকানোর জন্য তিনি পেশাদারিত্বের সাথে লড়ছিলেন। তার কথাটা বলতে ভুলে গেছেন আমাদের নাহিদ ইসলাম ভাই। কারণ হচ্ছে ওই যে মাছের ঝোল যেটা আমার প্লেটে পড়ে এটা হালাল, আর যেটা আমার বন্ধুর প্লেটে পড়ে এটা হারাম। আপনারা এই পদ্ধতির মধ্যে গিয়েছেন। বিএনপি যে যুক্তি তুলে ধরেছে এটা মানে অত্যন্ত শক্তিশালী একটা যুক্তি, যে নির্বাচনকালীন সময়ে এই সরকার নিরপেক্ষ থাকবে কিনা না এইটা নিয়ে সন্দেহ অবকাশ আছে। যদিও তারা খুব সফট টোনে কথাটা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাধারণত কোনো উগ্র কথা বলেন না, উনি খুব সফট টোনে কথাটা বলেছেন। কিন্তু ভবিষ্যতে এই প্রশ্নগুলো আসবে। আমি দেখলাম যে আওয়ামী লীগের আরাফাত সাহেবও, এই মোহাম্মদ আরাফাত, তিনিও সাম্প্রতিক সময়ে ফেসবুকে অনেকটা এই কথা বলেছেন। যদিও আজকের এই খেলায় আওয়ামী লীগ দুধ ভাত হিসাবে এখন পর্যন্ত আছে, কিন্তু আগামী নির্বাচনের আগে
অন্যান্য দলগুলোর থেকে ওই প্রশ্নগুলো আসবে। কেন আসবে আমি বলি আপনাদেরকে। আপনার 200 টাকার কম্বল বিতরণ করার জন্য সরকারি হেলিকপ্টার নিয়ে যাচ্ছেন, 8 কিলোমিটার দূরে এক থানা থেকে আরেক থানায় যাচ্ছেন, আপনারা সরকারি হেলিকপ্টার ব্যবহার করে যাচ্ছেন। আপনারা দর্শকরা যারা আমার আগের ভিডিওটা মিস করেছেন, আপনারা দেখবেন কুড়িগ্রামে একটা কৃষক সমাবেশ করছেন, তথাকথিত 1 লক্ষ কৃষক ওইখানে জোড়া করবেন। আপনাদের রাজনীতি আপনারা করছেন, সেখানে 65 লক্ষ টাকা সরকারি ফান্ড থেকে চাচ্ছেন। আপনারা ঢাকার ভিতরে অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানে এটা ওটা করছেন, যেগুলার টানাটানি চাঁদাবাজির কাহিনী আছে, সরকারি ফান্ডের ওইখানের মধ্যে সম্পৃক্ততার অভিযোগ আছে, সেগুলো কিন্তু আপনারা ক্লিয়ার করেন নাই। আমি দেখলাম আপনাদের যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম সাহেব, উনি হচ্ছেন পোর্টফোলিওবিহীন উপদেষ্টা, উনি ওনার এলাকায় গিয়েছেন, ওইখানে ডজন ডজন তোরণ করা হয়েছে, 4 কালারের পোস্টারে এলাকা ছেয়ে দেওয়া হয়েছে, তিনি গাড়ির উপরে উঠে হাত নাড়ছেন এবং সরকারি প্রটোকল নিয়ে স্যালুট নিচ্ছেন। হ্যাঁ, উনি একজন সরকারি উপদেষ্টা, উনি সরকারি প্রটোকলে উপদেষ্টা হিসাবে স্যালুট অবশ্যই প্রাপ্ত, কিন্তু তার যে রাজনৈতিক অ্যাক্টিভিটিস করছেন, তিনি যে তোরণ নির্মাণ করছেন, পোস্টার করছেন। তারপর আরেকজন কে যেন আছে, ভালো হয়ে যা মাসুদ, ওই যাকে ছাত্রদলের এক নেত্রী বলেছিলেন যে মাংস কেটে নেবে লোকজন, ওজন কমা মাসুদ, সেই মাসুদ তার এলাকায় গিয়েছেন, 100-র উপরে তোরণ করা হয়েছে বলে সেখানে আমরা জেনেছি। এই যে গোটা বিষয়টা আপনারা করছেন, আপনারা নিজের রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি করছেন, কিসের উপরে তৈরি করছেন? এই সরকারি প্রোটোকল ব্যবহার করছেন আপনারা অনেক ক্ষেত্রে, সরকারি রিসোর্স ব্যবহার করছেন আপনারা অনেক ক্ষেত্রে। খুব যৌক্তিক কারণেই যদি এটা নিয়ে অন্যান্য রাজনৈতিক দল তাদের কনসার্ন দেয়, সেটা স্বাভাবিক। কারণ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ থেকে বাকি জটিলতার তৈরি হয়, সেটা হচ্ছিল যে তারা নির্বাচনে লেভেল ফিল্ড তৈরি করছেন না, তারা নির্বাচনে আওয়ামী লীগের বাইরের কোনো দলকে আসতে দিচ্ছেন না বা তাদের জন্য কোনো পরিবেশ তৈরি করছেন না। তো আপনারা তো একই কাজ করছেন। এখন অনেকে বলবেন যে ভাই, যদি রাজনীতি শুরু হয়, নির্বাচনের ফেজ যখন আসবে তখন তো তারা পদত্যাগ করবে। নাহিদ সেটাই বলেছেন যে এটা তো পরের বিষয়, পরে হবে। কিন্তু এই যে এর আগ পর্যন্ত আপনারা যে সরকারি রিসোর্স ব্যবহার করে আপনারা যে প্রভাব প্রতিপত্তি তৈরি করবেন, আপনারা বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারীদেরকে আপনাদের নির্বাচনের সুবিধার্থে বদলি করবেন, আপনারা সরকারি সিদ্ধান্ত অনেকগুলোকে নিজেদের মতো করে প্রভাবিত করছেন, আপনারা স্থানীয় সরকারের যে কাউন্সিলররা বহিষ্কৃত বাতিল হয়েছেন, তাদেরকে গিয়ে জাতীয় নাগরিক কমিটির নাপা ভাই, আমাদের নাসির পাটোয়ারি ভাই বলছেন যে তোরা আমাদের দলে চলে, আমরা দেখছি। এই যে তাদেরকে যদি আপনারা প্রতিস্থাপন করেন বা অন্যান্য সুযোগ সুবিধা দেন, আপনাদের রাজনীতির স্বার্থে দিয়ে থাকেন, এটা কি প্রশ্ন করা অপরাধ? ডক্টর ইউনূস নিজে বলেছেন আমাকে নিয়োগ করেছে ছাত্ররা। আপনারা যে ছাত্র উপদেষ্টা 3 জন আছেন, আপনারা যদি বেরিয়ে আসেন, এবং আপনারা ছাত্র উপদেষ্টা আপনাদেরকে কেন বলা হয় আমি জানি না ভাই, আপনারা তো কেউ ছাত্র না, আপনারা পেশাদার লোকজন। আমি এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেখেছি ছাত্র উপদেষ্টা বলেন, এবং স্লিপ অফ টাং আমরাও বলি, কারণ আপনারা মাইন্ডসেট করে দিয়েছেন আপনারা ছাত্র। আপনারা তো কেউ ছাত্র না। আমার ধারণা বোধহয় ছোট আসিফ যিনি আছেন, তিনি একমাত্র ছাত্র ছিলেন, সম্প্রতি সময়ের ছাত্র ছিলেন, বাট বাকি কেউ কি ছাত্র? যারা উপদেষ্টা আছেন আপনার তো ছাত্র না, পেশাদারি। নাপ্পা ভাই আমাদের তো যদি উপদেষ্টা না, উনি যে দল করছেন, উনি কয়দিন আগেও প্রাণ গ্রুপের চাকরি করতেন। আপনারা কোথাও চাকরি করতেন না, বেকার থাকতেন, এটা আমি জানি না, কিন্তু আপনাদের ছাত্রত্ব কিন্তু বেশ আগে শেষ হয়ে গেছে। যাই হোক, সেটা অন্য আলাপ। তো এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস বলেছেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে। এখন আপনারা এই 3 জন যদি পদত্যাগ করে রাজনীতিতে আসেন, সেক্ষেত্রে যে প্রশ্নটা থেকে যায়, আপনারা যাকে নিয়োগ করেছেন ডক্টর ইউনূস এবং তার বাকি উপদেষ্টা পরিষদ, তারা কি তাদের নিয়োগকর্তার বাইরে যেতে পারবেন? আদৌ যাবেন? কতটুকু যাবেন? এইসব প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিক প্রশ্ন, খুব যৌক্তিক প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো উঠতো না যদি না আপনাদের বর্তমান আচার আচরণ, আপনাদের কাজকর্ম দেখে সন্দেহ হতো। এবং আপনারা এই যে তুগলকি কিছু কাজকর্ম করতে চান, আজকে সংবিধান ছিঁড়ে ফেলতে চান, কালকে প্রেসিডেন্টকে বাতিল করে দিতে চান, আপনারা 5 মাস আগের এক বিপ্লবের হঠাৎ করে সেই বিপ্লবের ঘোষণাপত্র 5 মাস পরে নিজেরা লিখে ঘোষণা দিয়ে দিতে চান, অন্য স্টেক হোল্ডারদের এঙ্গেজ করতে না চান, এইগুলোকে নিয়ে যদি একটি প্রপার রাজনৈতিক দল চ্যালেঞ্জ না করে তাদের আপত্তি বা কনসার্ন জানায়, সেটা নিয়ে এত ক্ষেপে ওঠার কিছু নাই। সেটা 7 দিনে 3 বার করে মুখস্থ করে আপনাদের প্রতিক্রিয়া মুখস্থ করারও কিছু নাই। আমি আপনাদেরকে একটা আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, নিজেদের রাজনৈতিক বোধ বুদ্ধি আরও একটু ম্যাচিউর করেন, কিছু লেখাপড়া করেন, এবং যে জিনিসটা হয়েছিল রিকশাওয়ালা আকবর এবং নোলক বাবুদের ক্ষেত্রে, আমি যেটা নিয়ে শুরু করেছিলাম, তাদেরকে যদি ওই সময় সিনিয়ররা কেউ গাইডেন্স দিতে পারতেন,
তারা যদি তাদেরকে দিক নির্দেশনা দিতে পারতেন, হয়তো তাদের যে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা রোজগার করেছিলেন সেই টাকাগুলো তারা বাঁচিয়ে রেখে এখনো সুস্থ জীবনযাপন করতে পারতেন। তো আপনাদেরকে সেটা মনে রাখতে হবে যে রিকশাওয়ালা আকবর বা নুলক বাবুরা তাদের পুঁজি নষ্ট করে ফেলেছেন। আপনাদের যে পুঁজি তৈরি হয়েছে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে, সেই পুঁজিটাকে আপনারা যদি সংহত করতে পারেন, বাকি সময় আপনারা তরুণ, আপনাদের দীর্ঘ রাজনৈতিক জীবন রয়েছে, সেই জীবনটা আপনারা সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন। আর সেটা যদি না করেন, আপনারা যদি মনে করেন আপনাদেরকে কেউ গাইড করলে আপনারা খেপে যাবেন, আপনারা ফেসবুকে গিয়ে গালাগালি করবেন এবং সেটা আমাদেরকে 7 দিন ধরে 3 বার করে পড়তে হবে, আপনাদের পরিণতি রিক্সা চালক আকবরের ভিক্ষাবৃত্তির পরিণতির মতোই রাজনৈতিক পরিণতি হবে। বিষয়টা খেয়াল রাখবেন, এটুকুই আশা করি। প্রিয় দর্শক, আমাদের আজকে শিরোনাম ছিল এই ফাইটে বিএনপি জিতবে না, ছাত্র উপদেষ্টারা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জিতবেন। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে, একটা সুসংহত পুরনো রাজনৈতিক দল সে যতই খারাপ অবস্থায় পড়ুক, যতই ভালো অবস্থায় থাকুক না কেন, সর্বাবস্থায় এই ধরনের বিশৃঙ্খল সংগঠন যারা কি করবে না করবে একটা কনফিউজিং অবস্থার মধ্যে আছে এবং গায়ের জুড়ে চিৎকার করে চেঁচামেচি করে সবকিছু স্টাবলিশ করতে চায়, তাদের তুলনায় এগিয়ে থাকবে, তাদের তুলনায় রাজনৈতিক প্রজ্ঞায় রাজনৈতিক স্টেপে এগিয়ে থাকবে এবং শেষ পর্যন্ত তারাই বিজয়ী হবে।